আমার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইরা, এই যে দেখছেন, দেখুন এটা আমার সেই বাদামের জমি। আর গাছগুলো দেখুন কত সুন্দর গাছ, দেখুন একদম ঘন। আর গাছগুলোর চেহারাও কিন্তু খুব সুন্দর আছে, তো দেখতেই পাচ্ছেন। আর লম্বা যদি দেখেন তাহলে দেখুন মোটামুটি 1 বিঘা থেকে একটু বেশি, মোটামুটি 9-10 ইঞ্চি কি 11-12 ইঞ্চি মতো কিছু কিছু গাছ আছে। অর্থাৎ হাইটের দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু খুব সুন্দর গাছের চেহারা। আর আপনাদেরকে একটা প্রথমেই অবাক করার কথা বলি, সেটা হচ্ছে এই যে জমি দেখছেন আমার বাদামের, এই একটা জমি আছে, এই যে দেখুন পাশে এই যে আর একটা জমি। এই যে জমিটাতে আমি বাদাম বসিয়েছি আপনার মোটামুটি ওই ফেব্রুয়ারির 3 তারিখ, 4 তারিখ এবং 7 তারিখ, দুটো জমিতে দুদিনে বসানো হয়েছে। তো এই জমিতে বীজ বসানোর পর থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম জলসেচ কিন্তু আমরা এখানে দেইনি। মোটামুটি গাছগুলো যদি চেহারার কথা বলেন তাহলে কিছুদিন আগে, অর্থাৎ 4-5 দিন আগেও মোটামুটি একটু ছোটই ছিল, কারণ আমরা আগেই বলেছি আমি যে মোটামুটি বৃষ্টির উপরে আমরা বাদামটাকে বেশি প্রেফার করি, আমরা জলসেচটা কম দিই। তো এখনও পর্যন্ত আমরা জলসেচ দিইনি এবং আগামীতেও আমরা জলসেচ দেব না। কিন্তু এই যে 3-4 দিন আগে একবার বৃষ্টি হলো, হালকা বৃষ্টি, এবং গতকালই বৃষ্টি হয়েছে। মাটিগুলো দেখুন, দেখলেই বুঝতে পারবেন একদম ঝুরঝুরে মাটি। কিন্তু একটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে মাটিটাকে আলগা রাখতে আমরা এখানে মোটামুটি 2 বার নিড়ান দেওয়া হয়েছে, যাতে গোড়ার মাটিটা আলগা হয়ে যায়। এবার মেন কথা হলো, এই যে মাটি আলগা করার পিছনে আমাদের যেটা মূল বিষয় সেটা হচ্ছে বাদামের যে ফলন, সেটা কিন্তু গাছের গোড়াতেই হয়। এই যে দেখুন গাছের গোড়ায় আপনাদের দেখাই, এই গাছের গোড়ায় যদি আমরা দেখি, মাটিটা যদি আমরা আলগা করি, দেখুন এই যে ফলনটা এসছে। এই যে পাশে একটা ছোট, এটা কিন্তু এই ডালটা থেকে এসছে, দেখুন এই ডালটা থেকে এটা বেরিয়ে এসছে, আর গোড়ার দিকে এই ফলনটা এসছে। তো আজ যদি আমরা এখানে আরও আমরা পাবো, এই দেখুন সাইজগুলো দেখুন। এখানে এই যে গোড়ার দিকে যে ডালটা আমরা দেখলাম, এটা বাদ দিয়ে একদম গোড়ায় যে ফলটা আমরা দেখলাম, সেটা মোটামুটি আপনার যখন গাছে 35 দিন থেকে 40 দিন বয়স হয় তখন থেকে কিন্তু সেই ফলগুলো নামতে শুরু করে। এরপরে যখন আপনার গাছ মোটামুটি 70 দিন হয়ে যায়, অর্থাৎ এখন যদি আমরা দেখি তাহলে মোটামুটি গাছের বয়স 65 দিন থেকে 70 দিনের মধ্যে আছে। তো এই যে 65 দিন থেকে 70 দিনের মধ্যে এই যে গাছের বয়স, তো এই সময় কি হয়, এই যে ডাল থেকে আপনাদের আরেকটা দেখাই, এই যে এই ডালটা বেরিয়ে এসছে, এগুলো মাটির মধ্যে গিয়ে কিন্তু আমরা ফল পাবো। কিন্তু আমরা যদি এই ফলগুলোর আশা করি তাহলে কিন্তু আমরা প্রথমে যে ফলটা হয়েছে সেই ফলটা পাবো না, কেননা সেই ফলটা ফেটে যাবে, না হলে সেই ফলটা কল হয়ে গাছ তৈরি হয়ে যাবে। তো সেই কারণে আমরা সবসময় চেষ্টা করব যে ফলগুলো আপনার 40 দিন থেকে 50 দিন বা 55 দিনের মধ্যে বের হয় সেই ফলগুলো নেওয়ার। এবার কথা হলো, আমাদের তাহলে টার্গেট রাখতে হবে যে যখন গাছের বয়স 40 দিন থেকে 50 দিন এর মধ্যে আপনার যে টিউবারগুলো, বিশেষ করে বাদামের, সেই টিউবারগুলোকে বের করতে হবে, অর্থাৎ তৈরি করতে হবে। তো সেই জন্য আমরা বারবার বলেছি যে 40 দিন থেকে আপনার 45 দিনের মধ্যে আমরা এর যে পরিচর্যা বা এর জন্য যে স্প্রেগুলো করতে হবে সেটা কিন্তু আপনাদেরকে এর আগে ভিডিও করে আপনাদেরকে বলেছি। তো এই যে এখন আপনারা এই যে দেখলেন, আমি আরেকবার দেখাই, এই যে ফলগুলো আপনাদের দেখালাম, এই যে ফলগুলো হয়েছে,
এই যে ফলটার সাইজ, এখন আমার গাছের বয়স ধরি আমরা যদি 65 দিন বা 70 দিন, তাহলে এই ফলটাকে আরও যদি আমরা বড় করতে চাই সাইজে বা এটাকে কালারটাকে আমরা উজ্জ্বল করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এখানে ভালো স্প্রে আমাদের রাখতে হবে। তাহলে আমরা এই যে 70 দিন বা 80 দিন এই সময় যে স্প্রেগুলো রাখবো, সেই স্প্রেটা কি স্প্রে রাখবো সেই নিয়েই আমরা মোটামুটি এই ভিডিওতে আলোচনা করব। তো প্রিয় কৃষক ভাইরা, এবার এই যে 70 দিন বা 80 দিন যাদের গাছের বয়স হয়েছে, তারা কি স্প্রে করবেন? এখানে মূলত এই ফলটার যদি আমরা ওয়েট বাড়াতে চাই, সাইজ বাড়াতে চাই, বা এর যে কালার, যত কালারটা গ্লেজি আসবে তত বাজারে এর দাম ভালো পাওয়া যাবে। তার জন্য আমাদের সবার প্রথম যেটি করতে হবে, এখানে আমরা এনপিকে ফর্মে যে বাজারে 0050 পাই, সেই এনপিকে 0050 আমরা ব্যবহার করব। এর সাথে আমাদের যেটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বোরন এবং জিঙ্ক। বোরন 20% এবং জিঙ্ক ইডিটিএ যেটি বাজারে পাওয়া যায়, সেই জিঙ্ক ইডিটিএ আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা বোরনকে ব্যবহার করব যেটা 20%, সেটা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে, জিঙ্ক ইডিটিএ প্রতি লিটার জলে 1 গ্রাম হারে, এবং যেটা এনপিকে 0050 সেটা 15 লিটারে আপনার 50 গ্রাম মতো ব্যবহার করব। এর পাশাপাশি যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, এখানে কিন্তু এই যে ফলগুলো হয়েছে, এই ফলগুলোর আরও আমাদের ওয়েট বাড়াতে হলে এখানে যেটা নিতে হবে, আমাদের একটা পিজিআর অবশ্যই ব্যবহার করতে হবে। সেখানে আমরা যে পিজিআরটি নিতে পারি, যেমন ইসাবিয়ন নিতে পারি সেনজেন্টা কোম্পানির। ইসাবিয়নটাকে মোটামুটি প্রতি লিটার জলে 2 ml হারে আমরা যদি ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো ফলন পাবো। এবার অনেকেই বলেন যে আমরা কালটার ব্যবহার করব কিনা। এই যে দেখুন গাছের এই যে চেহারা, আমার এই যে গাছের চেহারা, এই গাছের চেহারায় কালটার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, অথবা লিওসিন অথবা চমৎকার এই ধরনের পিজিআরগুলো আমাদের ব্যবহার করতে হবে না। কিন্তু যাদের গাছ অতিরিক্ত বড় হয়ে যায়, তারা ফলনের জন্য এই যে ধরনের পিজিআরগুলো আছে, কালটার, চমৎকার বা লিওসিন, এই পিজিআরগুলো তারা ব্যবহার করেন বা ব্যবহার করতে পারেন। তবে আমার এখানে যেহেতু গাছের চেহারা খুব সুন্দর আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখুন একই রকম সাইজ, তো সেক্ষেত্রে আমরা ওই ধরনের পিজিআর আমরা ব্যবহার করব না। এছাড়া এই যে যখন আমরা এটা স্প্রে হয়ে যাবে আমাদের, অর্থাৎ ফার্স্ট স্প্রে আমরা ধরছি আমাদের 70 দিন বয়সে, অর্থাৎ এখন আমাদের মোটামুটি 65 দিন গাছের বয়স, 70 থেকে 75 দিনের মধ্যে আমরা এটা স্প্রে করব। এবং দ্বিতীয়বার মোটামুটি 90 দিনের বয়সের সময় আমরা আরেকবার এই সেম, অর্থাৎ সেখানে আমরা এনপিকে 0050, বোরন এবং জিঙ্ক এটাকে একবার স্প্রে করব। এছাড়া আমাদের আর কোনো স্প্রের প্রয়োজন নেই। আর কীট পোকার বা রোগের জন্য মোটামুটি কোনো ধরনের ওষুধই আমরা স্প্রে করি না সাধারণত। তবে দানা কীটনাশকগুলো অবশ্যই ব্যবহার করি, কারণ না হলে মাটির নিচে এই যে বাদামটা এসছে, ফলটা এসছে, এই ফলগুলো কি করবে, কেটে দেবে, এই জায়গা থেকে কেটে দেবে, তাতে আমাদের কী হয়, ফলনে মার হয়। তো সেই কারণে দানা কীটনাশক আমরা জমিতে ব্যবহার করি। এছাড়া কীটনাশক বলতে এই যে দেখুন 2-1টি করে যদি আমরা দেখি, এগুলো লেদা পোকায় কেটেছে। তো এর জন্য আগাম আমরা যখন গাছ বেশ কিছুদিন আগে, অর্থাৎ মোটামুটি যখন গাছের বয়স 40 দিন 35 দিন, এই সময় একটা স্প্রে করেছি কীটনাশক, সেটা হচ্ছে সাইপারমেথ্রিন প্রোপেনোফস গ্রুপের আপনার যে প্রোফেক্স সুপার, তাতে আমাদের হয়ে গেছে। আর রোগের কথা বললে এখন আপাতত আমাদের রোগের জন্য কোনো ধরনের ছত্রাকনাশক আমরা এখানে ব্যবহার করিনি বা আমাদের ব্যবহার করতে হয় না। তবে কারো যদি সেই রকম কোনো সমস্যা থাকে, যাদের রোগের আক্রমণ দেখা দিয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে হবে। কারণ এইবার অনেকে বলবে যে কী ধরনের ছত্রাকনাশক আমরা ব্যবহার করব। দেখুন, এক এক ধরনের রোগ এক এক রকম হয়ে থাকে। যেমন টিক্কা এক ধরনের রোগ, তার জন্য এক ধরনের ছত্রাকনাশক আপনাদের ব্যবহার করতে হবে। তো বিশেষ করে বাদামের টিক্কা রোগটাই বেশি দেখা যায়। টিক্কা রোগের জন্য আপনার অ্যামেস্টার টপ, ন্যাটিভো, তা আপনার কাস্টোডিয়া
বা ক্যাব্রিওটপ এই ধরনের যে ছত্রাকনাশকগুলো আছে, ফাঙ্গিসাইডগুলো আছে, এগুলো ব্যবহার করলে কিন্তু যথেষ্ট। আরেকটা সমস্যা আমরা দেখি, সেটা হচ্ছে গোড়া পচা সমস্যা। এই গোড়া পচা সমস্যার জন্য আমরা কিন্তু আগেই বলেছি যে ওষুধগুলো ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ভালো ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এবং নাইট্রোজেন সার জমিতে কম ব্যবহার করতে হবে এবং বীজ শোধন অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে গোড়া পচাকে কিন্তু আটকানো সম্ভব। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।